বিশ্বায়ন আর আধুনিকতার নামে যান্ত্রিক সময়ে অশান্ত এই নগরে গাঢ়নীল উন্মাদনায় আজ যখন চোখে ভাসছে ক্ষুধার্ত নিপীড়িত মায়ের শুক্রোন্মুখ অবয়ব, বেকারত্বের যন্ত্রণায় কাতর স্বপ্নচারীদের আত্মচিৎকার, তখন অসহায় আহত হৃদয় নিয়ে ঘুমোতে যেই ভেবে একদিন তো সুদিন আসবে। সেই সুদিনের জন্য ইয়েস বিডি কাজ করছে, আগামীতে আরো ভালো কাজ করবে এই প্রত্যাশা রইল। মাইক্রোফোন হাতে নিয়েছি, আমার প্রেমময় সাদা কালো চোখের ফ্রেমে ধরা পড়ছে সিদ্দিকুর রহমান স্যার, ধরা পড়ছেন আমাদের আইডল। আমরা যাকে নিয়ে ভাবি, যাকে নিয়ে গর্ব করি, যার মেধা মনন সৃজনশীলতার মধ্য দিয়ে শুধু একটি নয় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক অঙ্গনে এক বিপ্লব ঘটেছে, জনাব আশরাফুল আলম আল আমিন। উপস্থিত আছেন জেলা ও মহানগর হাজী কল্যাণ সংস্থার অন্যতম একজন সদস্য, একসঙ্গে আমরা কাজ করি, জনাব আব্দুল মমিন মন্ডল। উপস্থিত আছেন রোটারি ক্লাব অফ রংপুরে একসঙ্গে যারা কাজ করি আমরা, আবু বক্কর মোহাম্মদ বাড়ি মিঠু। আরো আমার সম্মানিত মুরব্বীরা আছেন এবং আগামীর বাংলাদেশ যারা, আপনাদের সবাইকে। এবং আজকের একটি মালায় পরিণত হয়েছে, যেই গাঁদা ফুল, গোলাপ ফুল তৈরি করেছেন আমাদের সীমান্ত সাহেব এবং রংপুরের লাবিব এবং রাহি, তারা সুই সুত্তা নিয়ে বের হয়েছিল এবং গিট্টু মেরেছেন আমাদের চৌধুরী সাহেব। এই গিট্টু মারার কারণে আজকে একটা পরিপূর্ণ মালায় পরিণত হয়েছে। তাদের সবাইকে আজকে সূর্যোদয়ের পর থেকে এই নৈসর্গিক পৃথিবীর আনাচে কানাচে যতগুলো রঙিন ফুল ফুটেছে, সমস্ত রঙিন ফুলের সুবাসিত শুভেচ্ছায় সিক্ত করছি আপনাদের সবাইকে। কথার নাম লতা, কথা শেষ হবার নয়। আর আমার সৌভাগ্য হয়নি সীমান্ত সাহেবের কথা শুনবার, তারপরেও আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আশরাফুল আল আমিন যখন তার বক্তৃতায় অন্তত 5 বার তার নাম উল্লেখ করেছেন, তার মানে তিনি অবশ্যই খুব ভালো বক্তৃতা করেছেন। এটি আমাদের আগামী জীবনে সহায়ক একটা ভূমিকা পালন করবে। আনডাউটেডলি দিস ইজ ট্রু, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো যাই হোক, আমি ভাইবার অনেকগুলো কথা আসলো। আমি আমার জীবনে 2 বার ভাইবা দেওয়ার সুযোগ হয়েছে। এক হচ্ছে বহু চড়াই উতরাই পার করার পরে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় আমি ভাইবা দিয়েছিলাম। আর এক এলএলবি অনার্স ফাইনাল পরীক্ষা যখন দেই তখন একটা ভাইবা মানে ভালো ধাক্কা রকম একটা ভাইবা দিয়েছি, কারণ এক্সটার্নাল বাইরে থেকে আসছিলেন, তিনি ভাইবা নিয়েছিলেন। অনেক প্রিপারেশন নিয়ে আমরা এলএলবিতে ভাইবা দিয়েছি। এ ব্যতীত আমার 41 বছরে এই তানভীর হোসেন আশরাফির ভাইবা ফেস করার মতো কোনো অভিজ্ঞতা আমার নেই। আর আপনারা সুন্দর চাকরি করবেন, ভালো জায়গায় যাবেন, সে বিষয়ে আমার আসলে কোনো বক্তব্য আপনাদের কাজে লাগবে না, এটা আমি মনে করি। তবে অ্যারিস্টটলের একটা কথা মনে পড়ে যায়, যে তিনি একটি উক্তিতে বলেছিলেন যে আই হ্যাভ এ নো নলেজ বাট এক্সপিরিয়েন্স ইজ মাই বেস্ট নলেজ। আপনার আজকের এই মিটিংটা একটা এক্সপিরিয়েন্স, এবং আলামিন ভাই, মিঠু ভাই, অন্যান্যরা যারা বলছেন এই কাজগুলো করলে আপনাদের এক্সপিরিয়েন্সটা আরো বেশি কাজ হবে। আমি যতক্ষণ ধরে আমার কর্ণপাতে কিছু শব্দ শ্রবণ করছিলাম, একটা শব্দ আমার কানে বারবার ঘুরপাক খাচ্ছে, যে এই তানভীর আশরাফি 23টা রাষ্ট্রে ঘুরেছি, অনেক দেশের ম্যান পাওয়াররা সেখানে কি কাজ করেন। আমার এই ধনে ধন্য পুষ্প ভরা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে মায়ের মমতা স্নেহকে, বউয়ের আলিঙ্গন ছেড়ে তারা অনেকে দূর দূরান্তে আছেন, সেখানে গিয়ে 40-45 হাজার টাকার মাইনের চাকরি করছেন। ঠিক তেমনি ভাবে অন্য দেশেরও অনেকেই সেখানে কিন্তু চাকরি করছে, তারা মাইনে পায় 8-10 লাখ টাকা, কারণ তারা সেই জায়গায় দক্ষ, সে কাজ করতে। যেই কথাটি বলতে যাচ্ছিলাম, যে আমাদের শিক্ষার, ওনার নামটা আমি হয়তো ভুলে গেলাম, তিনি এক চঞ্চল কুমার ভৌমিক, তিনি তার বক্তব্যে আমাদের আব্দুল মমিন মন্ডলের কথা বলেছেন, যে তার জন্যই তিনি এখানে এসেছেন। এজন্য আপনাকেও ধন্যবাদ, যে তার একটা কথা আমার খুব কাজে লেগেছে, এবং এই কথাটা আমি নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগাবো।
যে ত্রিপলি ইঞ্জিনিয়ার ডানে বামে অসংখ্য পাওয়া যাবে, কিন্তু একটা ফ্যান যদি ঠিক করতে হয় বা একটা ত্রিপলির জন্য কোনো কাজ করতে হয়, তো সেই প্র্যাকটিক্যাল মানুষ কিন্তু পাওয়া যায় না। তা আমাদের এত ডিগ্রি আর সার্টিফিকেট থেকে লাভ কি? আমার সামনে বসে আমার কথা শুনছেন আমাদের প্রতিষ্ঠানে একজন কর্মকর্তা, মানিক ভাই, একটু দাঁড়ান। তার সার্টিফিকেট কি আছে না আছে আমি জানি না। আজকে যদি আমি আমার প্রতিষ্ঠান থেকে তাকে ছেড়ে দেই, আমি যেই টাকা মাইনে তাকে দেই, আনডাউটেডলি দিস ইজ ট্রু, একটা নিঃসন্দেহে বলছি যে তার থেকে ডাবল বেতন দিয়ে তাকে আরেক জায়গায় নিয়ে নেবে শুধুমাত্র তার দক্ষতার কারণে। তার পাশে বসে আছে নিশাত মোদি, আমাদের প্রতিষ্ঠানে আরেকজন। এই যে একেও যদি আমি ছেড়ে দিই, তার যে কথা বলা, তার যে মানুষের সঙ্গে মিশে যাওয়া, অন্যের পকেট থেকে টাকা বের করে একটা প্রতিষ্ঠানে ঢোকানো, এই যে এক্সপিরিয়েন্সটা, তা আমাদের কাছে অনেক সার্টিফিকেটধারী আপনার এই ফাইল নিয়ে আসবেন, সে ফাইল দিয়ে আমি করব কি? আমার তো প্রয়োজন আমার প্রতিষ্ঠান চালাবো কিভাবে, আমার তো প্রয়োজন মাস গেলে বিদ্যুৎ বিল দেবো কিভাবে, আমার প্রয়োজন যে আমার এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে, আমার 200-250 স্টাফকে ম্যানেজমেন্ট করতে কোন ব্যক্তিটা ভালো পারবেন, তিনি কালো না তিনি সাদা, তিনি না অনেক উচ্চতর ডিগ্রি, এটা আমার প্রয়োজন নাই তো। আমি যাই হোক, আমার ভাষাগত ত্রুটি থাকতে পারে, আমার মুরব্বীরা এখানে আছেন, তাদের সামনে এভাবে বলাটা আসলে ঠিকও না। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, তবে এতটুকু বলতে পারি যে তানভীর আশরাফীকে পৃথিবীর যে কোনো প্রান্তে ছেড়ে দেন, একটা টাকা দেয়া লাগবে না, একটা টাকা একটা পয়সা দেয়া লাগবে না। এতটুকু বলবো যে মাস গেলে শুধুমাত্র 3 বেলা খাবার নয়, তার থেকে ভালো কিছু করবার জন্য উদ্যোক্তা হিসেবে যেটি করা প্রয়োজন, সেই জিনিসটি আমি তানভীর অন্তত করতে পারবো। এটি কেউ হাতে ধরে শেখায় নেই, এটি সময়ে সময়ে ক্রাইসিস এসেছে, সেগুলো ফিল করেছি, সেখান থেকে উত্তরণ হয়েছি। একটা সময় বাপের প্রাইভেট কারে গিয়ে স্কুলে গিয়েছি, একটা সময় খাবার নাই, স্কুলে বেতন দিব সে টাকা নেই, রাস্তার ফুটপাতে দোকানদারি করেছি। আমার নিজের আত্মীয় স্বজন বলেছে যে জুতা পালিশ কর, হোটেলে মেচিয়ারি কর। তানভীর আশরাফী রাগ হয়ে মেচিয়ারি করেছে, স্যার বসেন, কি খাবেন, গরু, খাসি, মুরগি, রুই ইলিশ, মাছ ভর্তা, আলু ভর্তা, কাঁচা কলা ভর্তা, এভাবে বলে মেচিয়ারি করেছি। তা আজকে সেই জায়গা থেকে এই জায়গায় আসতে পেরেছি যে বাংলাদেশ সরকার স্বীকৃতি দিয়েছে, একবার নয় টানা কয়েকবার, সর্বোচ্চ করদাতার। সারা বাংলাদেশে এক অর্থ বছরে, অর্থাৎ এক বছরে 350 জন সর্বোচ্চ করদাতা হয়, তার মধ্যে আমি আমার আপন ছোট ভাই তহির হোসেন, সেই জায়গাটা করতে পেরেছি। এখন সবচেয়ে বড় পুঁজিটা, সেই পুঁজিটা হচ্ছে কমিউনিকেশনটা। আজকে এই যে মানুষগুলোকে নিয়ে আসেন, আশরাফুল আমিন এত সহজ বিষয় না তো এখানে 2 ঘন্টা বসে থাকা। আবু বক্কর, বাড়ি মিঠু, তারপরে যে ওনারা যারা সামনে বসে আছেন, এই স্যার বসে আছেন, একটু আগেই ডাক্তার বাবুল হোসেন স্যার এখানে গেলেন, তিনি ফোন দিয়েছিলেন, মাহমুদুল, এনাদেরকে 1-2 ঘন্টা বসিয়ে রাখাটা সহজ না, এটা হচ্ছে শুধুমাত্র কমিউনিকেশন, আপনার কমিউনিকেশন পাওয়ারের কারণে এটি সম্ভব হয়েছে। তো যাই হোক, আমি শেষ একটি কথা বলে বিদায় নেব। আমার জন্মদাতা মা আমার নাম রেখেছেন তানভীর। আমরা ছোট্টবেলায় অনেক বীজগণিত করেছি। প্রথম সূত্রটি হচ্ছে a+b² ভাঙলে হয় a² + 2ab+b²। আর আমার নাম যেহেতু তানভীর, আমি নিজে পাকনামো করে আমার একটা সূত্র করেছি টি দিয়ে, টিটা দিছি ট্রিপল টি, যেহেতু আমার 3টা বোন, আপন বোন 3টা, সেই 3 বোনকে দিয়ে ট্রিপল টি। এই ট্রিপলটাকে যখন ভাঙি তখন হয় প্রথমে টার্গেট, টেকনিক, টাইম। আমার লক্ষ্য ঠিক করেছি, সেই লক্ষ্যের উপরে পরিকল্পনা ঠিক করেছি, তারপরে আমি সময় দিই। এখন আমি মনে করি যে আমি যা কাজ করেছি এই রঙ্গে রসে ভরপুর 205.7 বর্গ কিলোমিটার এই অঞ্চলের কামার, কুমার, জেলে, তাঁতি, ধোপা, নাপিত, মেথর, মুচি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সর্বোপরি এই অঞ্চলের রাখাল মানুষকে সেবা করতে চাই। এখন আমি ভাবছি যে আমি সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব। সেই লক্ষ্য নিয়ে আমি আমার পরিকল্পনা গ্রহণ করেছি, তার ভিত্তিতে আমি সময় দিচ্ছি। আপনি আপনার পরিকল্পনা ঠিক করেন যে আপনি ইউএস বাংলার কেবিন ক্রু হবেন, নাকি আপনি ভালো উদ্যোক্তা হবেন। আপনি চাকরি করে মাইনে নিয়ে ভালো সংসার পরিচালনা করবেন, নাকি আপনি ভালো তার থেকে অন্য কিছু করবেন। সেই লক্ষ্যটাকে ঠিক রাখুন। আর পরিশেষে শেষ কথা একটাই, যে ছোট্টবেলায় আমরা একটা খেলা সবাই খেলেছি। এই খেলাটা শুধুমাত্র খেলা নয়, এই খেলাটা
জীবন পরিবর্তনে একটা দর্শন আমার কাছে মনে হয়। আমি তানভীর এখন ভাবি যে আমি মেয়র ভোট করব, হই না হই এটা আলাদা সাবজেক্ট, কিন্তু আজ থেকে 10 বছর আগে যদি এই কথা বলতাম তাহলে ওই খেলার মতো হইতো। কোন খেলাটা? যে ছোট্টবেলায় আমাদের হাত বেঁধে দেওয়া হইতো, সামনে 50 মিটার 100 মিটার সামনে দুইজন স্যার বা ম্যাডাম একটা দড়ি নিয়ে চকলেট অথবা বিস্কুট দৌড় আমরা দৌড়াইতাম, স্যাররা একটু দড়ি নড়াইতেন, আমরা গিয়ে চেষ্টা করতাম খাওয়ার জন্য। চোখ বন্ধ করে ভাবুন তো, ওই দিন যদি স্যার বা ম্যাডাম এক হাত উপরে ওই দড়িটা যদি দিতেন, ওই খেলায় কি আমরা কেউ জয়লাভ করতে পারতাম? তা আপনি এখানে বসে যদি ভাবেন যে আমি অমুক ব্যাংকের ম্যানেজার হয়ে যাব, এত সোজা নয়। আপনি যদি এখানে বসে ভাবেন আমি সীমান্তর মতো বক্তব্য দিব, এত সোজা নয়। আপনি যদি বসে ভাবেন যে আমি আলামিন ভাইয়ের মতো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো, মিঠু ভাইয়ের মতো একটা ক্লাবের প্রেসিডেন্ট হব, এত সহজ নয়। বিহাইন্ড দ্য স্ক্রিন অর্থাৎ পর্দার অন্তরালে এই সফলতার মানুষগুলোর পিছনে তাকান যে তারা কি পরিশ্রম করে। আমি তো বলতে পারি আমি কখনো 5 ঘন্টার উপরে ঘুমাই না। আমি বলতে পারি যে ঔষধ বিসুখ ছাড়া কখনো দুপুরে ঘুমিয়েছি কিনা। পরিশ্রম, সকালে বেরোইছি আর 9 ঘন্টা ফরিদপুর জার্নি করে সকালে এসেছি, 6:30টায় নেমেছি, দুপুর সকাল 11:30টায় বের হয়েছি, 2টা মাত্র রুটি এবং নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আসছিলাম, সেটা খেয়ে মায়ের সঙ্গে গল্প করে, আর এই এখন 1 কাপ চা খাইলাম। এই হচ্ছে আমাদের জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উজ্জ্বল সম্ভাবনাময় সোনালী ভোরের প্রত্যাশায় আপনাদের প্রত্যেকের ঘুম ভাঙুক। আল্লাহ হাফেজ।